দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে। আজকে আন্তর্জাতিক জাতির সংঘ শান্তিরক্ষী দিবস। এই দিবস উপলক্ষে আজকে আমাদের এই মূল আলোচনাটা হবে। আপনারা জানেন যে এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে স্থায়ী শান্তির পথে শান্তি ও নিরাপত্তার জন্য যুব শক্তিকে বৃদ্ধি করা। এই প্রতিপাদ্যে এবার আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে এবং এখন পর্যন্ত বাংলাদেশের 2 লাখেরও বেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে মোতায়েন করা হয়েছিল এবং তারা সাহসিকতার সাথে এবং দেশের গৌরব নিয়ে এই মিশনগুলো শেষ করেছেন এবং এই মিশনে এখন পর্যন্ত 168 জন শহীদ হয়েছেন। সেই শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের আত্মার শান্তির মাগফিরাত কামনা করে আমরা আজকে আলোচনাটা শুরু করব। আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল নওশীন আঞ্জুমান, পিএসসি অর্ডিন্যান্স অ্যাসিস্ট্যান্ট কমান্ডার, সিএমটিডি, ঢাকা ক্যান্টনমেন্ট। আছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুনুর রশিদ, FAWC পিএসসি, সিনিয়র স্টাফ অফিসার, বিমান পরিচালনা পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর। আছেন মোহাম্মদ সারওয়ার, BPM সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার, DMP। আপনাদের 3 জনকে স্টুডিওতে স্বাগত। লেফটেন্যান্ট কর্নেল নওশীন আঞ্জুমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি তো একজন নারী হয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন করেছেন এবং যতটুকু জানলাম যে আপনি 2টি মিশনে অংশ নিয়েছিলেন। আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাকে এবং বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে প্রশ্নটি করেছেন একজন নারী শান্তিরক্ষী হিসেবে আমার অভিজ্ঞতার কথা আপনি জানতে চাচ্ছেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরিরত অবস্থায় 2টি মিশন সম্পন্ন করেছি, জাতিসংঘ মিশন। আমার প্রথম মিশনটি ছিল কন্টিনজেন্ট মিশন। আমি লজিস্টিক্স অফিসার হিসেবে 2010 সালে এটি মিডিয়াম মাল্টি রোল লজিস্টিক্স ইউনিট সাথে ইউনামিড দারফুরে মিশন সম্পন্ন করেছি এবং আমার দ্বিতীয় মিশনটি ছিল কঙ্গোতে স্টাফ অফিসার হিসেবে, যেখানে আমি কঙ্গোর ফোর্স সদর দপ্তরে পার্সোনাল অফিসার হিসেবে কর্মরত ছিলাম। 2টি মিশনেরই এক্সপেরিয়েন্স অত্যন্ত ভালো এবং আমি অনেক কিছু শিখতে পেরেছিলাম এই মিশন দুটো থেকে। প্রথমত যে কন্টিনজেন্ট মিশনটি প্রথমে আমি ক্যাপ্টেন অবস্থায় করি। এখানে একটা ইউনিটকে তৈরি করে নিয়ে যাওয়া মিশনের জন্য। যখন একটা ইউনিট দেশ থেকে যখন যায় তাকে সব দিক থেকে প্রস্তুতি করে নিয়ে যেতে হয়। একজন ক্যাপ্টেন হিসেবে আমার দায়িত্বটা ছিল ইউনিটের বিভিন্ন যে লজিস্টিক্স ইস্যুসগুলো সেগুলোকে সব কিছু রেডি করে প্রিপেয়ার করে ইউনিটের যখন মোতায়েন হবে তার পূর্বে সব কিছু নিয়ে সেখানে যাওয়া। তো এটা আমাকে একটা বিশেষ অভিজ্ঞতা দিয়েছে লজিস্টিক্স দিক থেকে। এবং একটা ইউনিট যখন 1 বছর ওখানে থাকে তার অনেক ধরনের অনেক কিছু প্রয়োজন হয় এবং এই জিনিসগুলোকে পূর্ব থেকে বিভিন্নভাবে রিকোয়ারমেন্টগুলো বের করে এবং সময় মতো যদি কোনো কিছু লাগে ওখানে কী ধরনের চাহিদা এবং উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে টিকে থাকার জন্য সব ধরনের কোঅর্ডিনেশন, এটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স ছিল তখন তখন আমি ক্যাপ্টেন ছিলাম। আর পরবর্তীতে 2018 সালে আমি দ্বিতীয় মিশনটি করি, যেটা ফোর্স সদর দপ্তরে আমি পার্সোনাল অফিসার, বিশেষ করে পুরো মনুস্কো মিশনের যে পার্সোনাল যে ডেপ্লয়েড ছিল তাদের জনবলের সম্পূর্ণ হিসাব নিকাশ এই বিষয়গুলো আমি দেখতাম। তো কোন কান্ট্রি এইসব যে হিসাব নিকাশ এগুলো নিয়ে যখন আমাকে রেগুলার UN হেডকোয়ার্টারে বিভিন্ন ধরনের রিপোর্টস পাঠাতে হতো এবং এটার উপরে বেস করে বিশেষ করে কান্ট্রিগুলোকে UN থেকে পেমেন্ট করা হতো। তো এটা একটা আরেক ধরনের এক্সপেরিয়েন্স, এটা একটা অন্যরকম। বিভিন্ন দেশের স্টাফ অফিসারদের সাথে আমি যেভাবে কাজ করেছি আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং এখানে বিভিন্ন ধরনের কালচার, বিভিন্ন ধরনের তাদের কাজের ধরন, কিভাবে তারা বিভিন্ন ধরনের অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কিভাবে কাজ করে একটা ফোর্স সদর দপ্তর এবং UN হেডকোয়ার্টারের সাথে কিভাবে তাদের কানেকশনস, এই বিষয়গুলো আমাকে অনেক এক্সপেরিয়েন্স দিয়েছে। আমি একটু গ্রুপ ক্যাপ্টেন মামুনুর রশিদ, আপনার কাছে একটু জানতে চাই যে এখন এয়ারফোর্সের কয়টা মিশন আসলে অ্যাক্টিভ রয়েছে? ধন্যবাদ তাদের প্রশ্ন করার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা ভিশন কর্তৃপক্ষকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো। বিমান বাহিনীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আপনাকে। তুই জানেন যে আর্টিকেল 25 বাংলাদেশ সংবিধানের এর আলোকে আমরা শান্তি, নিরাপত্তা এবং সংহতি এতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা শান্তিরক্ষা কার্যক্রম শুরু করি। এরই ধারাবাহিকতা আমরা প্রথম পদচারণা শুরু করি 1993 সালে। আমাদের জাতিসংঘ বসনিয়া হার্জেগোভিনাতে 6 জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে এবং পরবর্তীতে 1995 সালে কুয়েত কন্টিনজেন্টে আমরা প্রথমবারের মতো 2টি বেল 22 হেলিকপ্টার এবং 26 জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি এবং তাদের পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং তাদের দক্ষতার কারণে আমাদের মিশন সম্প্রসারণ হয়।
বর্তমানে আমাদের ডিআর কঙ্গোতে আমাদের 6টি MI-17 হেলিকপ্টার এবং একটি C-130 পরিবহন বিমান নিযুক্ত রয়েছে এবং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমাদের 3টি MI-171 হেলিকপ্টারের আর্ম ভার্সন নিযুক্ত রয়েছে এবং এখানে আমাদের বর্তমানে আমাদের 396 জন শান্তিরক্ষী তাদের শান্তিরক্ষার দায়িত্ব পালন করছে। সরোয়ার ভাই, আপনার কাছে জানতে চাই যে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কাজের ধরনটা আপনি একটু শুনলেন, পুলিশ কি আসলে একই ধরনের কাজ করে না পুলিশের মিশনটা একটু আলাদা? ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন। পাশাপাশি আমরা বলতে চাচ্ছি যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় ও সমতার ভিত্তিতে একটি টেকসই সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পৃথিবী বিনির্মাণের বার্তা নিয়ে আজকে পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত সকল শান্তিরক্ষী যারা নিহত হয়েছেন তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি, বা যারা আহত হয়েছেন তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। আমাদের নীল পতাকা তলে সৌহার্দ্য, সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্বের বন্ধনে বিশ্ব শান্তি রক্ষার একটি অভিন্ন প্ল্যাটফর্মে সমবেত হতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সাংবিধানিক এ অঙ্গীকার পূরণে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের অংশগ্রহণ একটি দায়িত্ব। আমরা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ পুলিশ প্রায় 4 ধরনের কার্যক্রম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে করছে বা করত। এর মধ্যে মেইনলি হলো নর্মাল পুলিশিং ব্যবস্থা। নর্মাল পুলিশিংয়ের আবার 2টা ধরন আছে। একটা হলো এক্সিকিউটিভ পুলিশিং, অর্থাৎ একটা দেশের পুলিশ যত রকম কার্যক্রম করে সকল ধরনের কার্যক্রম আমরা ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার হিসাবে জাতিসংঘে নিযুক্ত হয়ে সম্পাদন করি। দ্বিতীয়টা হলো যে আমরা মনিটরিং মিশন, অর্থাৎ ওই দেশের পুলিশি কার্যক্রমকে মনিটরিং, তাদের ক্যাপাসিটি বিল্ডিং, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদের রিক্রুটমেন্ট পলিসি ডেভেলপ করা, এটা দ্বিতীয় ধরনের কাজ। তৃতীয় ধরনের কাজ হলো আমরা কন্টিনজেন্ট আকারে ফর্ম পুলিশ ইউনিট হিসাবে এক একটা কন্টিনজেন্টে 180 জন পুলিশ সদস্য থাকে সকল র্যাঙ্কেরই, এসপি অ্যান্ড ডাউনওয়ার্ড। এদেরকে বাছাই করে নিয়ে যাওয়া হয়। তারা মেইনলি প্রোটেকশন অফ সিভিলিয়ান্স, প্রোটেকশন অফ ইউএন পার্সোনেল, ইউএন প্রপার্টিজ, ইভেন ওই দেশের যারা ইম্পর্টেন্ট ভিআইপি তাদেরকেও প্রোটেকশন দেয়। পাশাপাশি নর্মাল যে ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার যারা নিয়োগ থাকে তাদেরকেও প্রোটেকশন দিয়ে পুলিশিং কার্যক্রম পরিচালিত করে। ফাইনালি একটা দেশের জাতিসংঘ কার্যক্রম শেষ হয় নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনটা সফলভাবে আয়োজনে আমাদের জাতিসংঘ পুলিশ এর অধীনে থেকে আমরা কার্যক্রম সম্পন্ন করি। ওই সব দেশে কি তখন আসলে পুলিশ থাকে না আপনারা এই জাতিসংঘ মিশন যাওয়ার পরে আসলে পুলিশ বাহিনীটা গঠন হয়? এইটা ডিপেন্ড করে। নর্মালি প্রথমে জাতিসংঘ যেটা সম্মিলিত বাহিনী, বিশেষ করে আর্ম ফোর্সেস, তারা ইন্টারফেয়ার করার পরে যখন বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপকে অস্ত্রমুক্ত বা অস্ত্রবিহীন করা হয় তখন পুলিশটা মোতায়েন হয়। পুলিশ মোতায়েন হওয়ার পরে প্রথম কয়েক মাস নর্মাল পুলিশিং অ্যাক্টিভিটি করে, এরপরে ধাপে ধাপে ওই দেশের পুলিশ বাহিনীকে গড়ে তোলা হয়, তাদেরকে মনিটর করা হয়, তাদেরকে ডেভেলপ করা হয়। আমি একটু লেফটেন্যান্ট কর্নেল নওশীন আপনার কাছে জানতে চাই, আমি এর আগে আপনি বলছিলেন আপনার অভিজ্ঞতার কথা, এই অভিজ্ঞতাটা কি পরবর্তীতে বাহিনীতে যখন আপনি ফেরত আসলেন তখন কি এটা আপনার পেশাগত মান্য কোনো কাজে লাগে কিনা? এবং আমি যদি বলি যে এখন পর্যন্ত আর্মি যেসব জায়গায় সফলতার সাথে কাজ করেছে মিশনে, এই অভিজ্ঞতাগুলোকে আপনারা আসলে পরবর্তীতে কিভাবে অন্যান্যদের মাঝে ছড়ায় দেন? অবশ্যই যে কোনো এক্সপেরিয়েন্স এটা ভবিষ্যতের যে কোনো কাজকেই আরও ভালোভাবে করার অনুপ্রেরণা যোগায়। তো মিশনের অভিজ্ঞতা, এটা যেহেতু একটা মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্টে এই অভিজ্ঞতাটা অর্জিত হয়, তো আমরা আসলে এখানে কম্পেয়ার করতে পারি অন্যান্য দেশের ইনভলভমেন্টগুলো এবং তারা কিভাবে কাজ করে। এটা আসলে অনেক কিছু শেখার আছে এবং একটা অন্যরকম পরিস্থিতিতে গিয়ে একটা অন্যরকম দেশে, অন্য এনভায়রনমেন্টে যেখানে সব কিছুই অন্যরকম, সেখানে গিয়ে নিজেকে খাপ খাওয়ানো এবং সেখানে এক ধরনের উন্নত পেশাদারিত্ব প্রদর্শন করা। তো এগুলোর জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে ট্রেনিং অর্জন করে তারপরে আমরা সেখানে সফলভাবে দায়িত্বগুলো পালন করার চেষ্টা করি। এই যে ডেপ্লয়মেন্টের আগে যে প্রিপারেশনের একটা ফেজ, এটা তো আমাকে আরও দক্ষ করে তুলছে এবং সেখানে গিয়ে আমি কন্ট্রিবিউট করছি, সেটা আমাকে আরেক ধরনের কনফিডেন্স বিল্ড আপ করতে সহায়তা করছে। এবং এভাবে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে নিজেদের
যে অভিজ্ঞতাটাকে ছড়িয়ে দিতে পারি, সেটা দেশে এসে কিন্তু আমরা আরও পরিশীলিত আকারে আরও ভালোভাবে আমাদের পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট বা ইয়াতে আমরা ভালোভাবে সেটাকে প্রদর্শন করতে পারি। তো এই জন্য এই ধরনের অভিজ্ঞতা, মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্টের যে কোনো অভিজ্ঞতাই পরবর্তীতে নিজের দেশের যে কোনো কর্মক্ষেত্রে ভালোভাবে কাজ করার একটা অনুপ্রেরণা দেয়। তো এখন সেনাবাহিনী কত জায়গায় আসলে মিশনে ডিপ্লয় রয়েছে? বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী 9টি দেশে 9টি মিশনে 4880 জন শান্তিরক্ষী মোতায়েনরত রয়েছে। আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী 40টি দেশে 56টি মিশন ইতিমধ্যে সম্পন্ন করেছে। আর এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের 131 জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন এবং এর মধ্যে আহত হয়েছেন 241 জন। 241 জন। গ্রুপ ক্যাপ্টেন মামুন ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে সেনাবাহিনী যেভাবে কাজ করে, বিমান বাহিনী কাজের ধরনটা তো একটু আলাদা, একটু চ্যালেঞ্জিং। তো আপনার অভিজ্ঞতাটাও শুনবো যে আপনি মিশনে গিয়ে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন কিনা, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা আসলে আপনারা তখন কি করেন, বা এখন যেখানে আপনাদের বিমান বাহিনী মিশনগুলো রয়েছে তারা আসলে কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে? আপনাকে ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য এবং সময়োপযোগী প্রশ্ন। আপনারা জানেন আমরা বাংলাদেশে সমতল ভূমিতে অপারেট করি এবং আমরা আমাদের জানা পরিবেশে, জানা আবহাওয়াতে আমরা অপারেট করি। কিন্তু মিশন মাতৃভূমি থেকে 1000 মাইল দূরে যখন আমরা মিশন অপারেট করতে যাই, সেখানকার পরিবেশ অনেক প্রতিকূল, বৈরী আবহাওয়া থাকে, দুর্গম পার্বত্য অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল থাকে, মরুভূমি থাকে, বিস্তীর্ণ জঙ্গল থাকে এবং অনেক এলাকা আছে বিদ্রোহী অধ্যুষিত থাকে। তো এই সমস্ত এলাকায় মিশন পরিচালনা করা যারা অবশ্যই একটি চ্যালেঞ্জিং ব্যাপার। এই চ্যালেঞ্জগুলো আরও অনেক আছে চ্যালেঞ্জ, যেমন আমাদের এখন বর্তমানে যে কঙ্গোতে যে মিশন করি সেগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, সেখানে মিশন করা অনেক দক্ষতার প্রয়োজন হয়। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমরা যখন মিশন করি অনেক সময় মরু ঝড়ের কবলে পড়ে আমাদের অনেক ফ্লাইট সেফটি হ্যাজার্ড হয়ে যায়। তো এই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের প্রশিক্ষণকে অনেক মডিফাই করা হয়েছে, উন্নত করা হয়েছে। আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি, প্রফেশনাল আসপেক্টের প্রশিক্ষণ দিয়ে থাকি, আমরা ফিজিক্যাল ফিটনেসের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি এবং মেন্টাল ফিটনেস এবং সাইকোলজিক্যাল ফিটনেসের জন্য আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রফেশনাল ট্রেনিংয়ের কথা যদি বলি তাহলে বলবো আমাদের বৈমানিক যারা, তাদেরকে বিভিন্ন ধরনের মিশন সংশ্লিষ্ট বিষয়ের উপর, মিশন সংশ্লিষ্ট টাইপের মিশনগুলো কন্ডাক্ট করা হয়। তাদেরকে ফ্লাইং আওয়ার জেনারেট করতে হয়, একটি সার্টেন অ্যামাউন্ট অফ ফ্লাইং আওয়ার জেনারেট করলেই তারা মিশনের জন্য উপযোগী বিবেচিত হয়। তারপর আমাদের তাদেরকে এনভিজি ট্রেনিং দেওয়া হয়, নাইট ভিশন, যেটার মাধ্যমে তারা রাত্রিকালীন ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন, মেডিকেল ইভ্যাকুয়েশন মিশনের জন্য উপযোগী হয়। এছাড়া তাদেরকে সিমুলেটর প্রশিক্ষণ দেওয়া হয়, যেটার মাধ্যমে তারা ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার মতো সক্ষমতা অর্জন করে। যেমন কঙ্গোর বিস্তীর্ণ জায়গায়, জঙ্গল ভর্তি জায়গায় যখন এক জায়গা থেকে অনেক দূরের জায়গায় যেতে হয়, অনেক সময় আশেপাশে কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপ অথবা ল্যান্ডিং প্লেস থাকে না। তো এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনের মাধ্যমে তাদেরকে গড়ে তোলা হয়। আর ফিজিক্যাল ফিটনেসের কথা যদি বলি তাহলে বিভিন্ন ধরনের এক্সারসাইজ, ড্রিল, ফায়ারিংয়ের উপর ট্রেনিং, গ্রাউন্ড ডিফেন্সের উপর ট্রেনিং, এই ধরনের ট্রেনিং প্রদান করা হয়। আর মেন্টাল ফিটনেস তো সবসময় থাকে। আমাদের জাতিসংঘ শান্তিরক্ষীদের মিশনে যাওয়ার পূর্বে সেল গঠন করা হয়, তাদেরকে মিশনের ম্যান্ডেট সম্পর্কে, মিশনের রুলস অফ এনগেজমেন্ট সম্পর্কে, মিশনে কী করা যাবে কী করা যাবে না, ডুজ অ্যান্ড ডোন্টস সম্পর্কে, ওই যেই দেশে মিশনে যাবে সেই দেশের পরিবেশ, প্রকৃতি, সেখানকার মানুষ, তাদের সংস্কৃতি, তাদের যে বিদ্রোহী গোষ্ঠী, তারা কী ধরনের আক্রমণ করতে পারে, এই ধরনের বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। আরও বিশেষ ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয় আমাদের বিপসডে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন সেন্টারে। তো এই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের বৈমানিকগণ এবং আমাদের শান্তিরক্ষীরা আমাদের সক্ষমতা অর্জন করে এবং তারা সফলতার সাথে, দক্ষতার সাথে এবং পেশাদারিত্বের সাথে মিশন করে আন্তর্জাতিক অঙ্গন এবং জাতিসংঘে আমাদের ভাবমূর্তিকে অনেক উজ্জ্বল করে। এবং আপনারা জানেন অলরেডি যে আমরা একটা সম্মানজনক জায়গায় পৌঁছে গিয়েছি তাদের এই দক্ষতার কারণে। আপনি কয়টা মিশন করেছেন? আমি ব্যক্তিগতভাবে বলবো আমি 2টো মিশন করেছি এ পর্যন্ত। আমি 2009-10 মনুস্কোতে, ডিআর কঙ্গোতে মিশন করেছি এবং তখন আমি কন্টিজেন্টের সাথে মিশন করেছিলাম, কন্টিজেন্ট এয়ার অপারেশন অফিসার হিসেবে। আর এরপর 2020-21 আমি মালিতে মিশন করেছি, অনেক মরুভূমির পাশে। কোনো চ্যালেঞ্জিং কোনো ঘটনা? অনেক ধরনের চ্যালেঞ্জ আমি ফেস করেছি যখন আমি মনুস্কোতে মিশন করি। আমি একটা ঘটনা বলতে পারি। একবার আমরা যেখানে বুনিয়া যে প্লেসটা, সেখানে আমরা বেস ছিলাম। একবার আমাদেরকে অনুরোধ করা হলো জাতিসংঘ থেকে যে আমাদের 1200 কিলোমিটার দূরে বান্দাগা জেমিনার নামক স্থানে বিদ্রোহীদের আক্রমণ অনেক লোক হতাহত হয়েছে। তো জাতিসংঘ সদর দপ্তর থেকে অনেক দেশকেই মিশন করার জন্য অনুরোধ করা হলো, কিন্তু তারা মিশনটি নিতে রাজি হয়নি, বাংলাদেশে এগিয়ে এসেছে।
এবং সেই মিশনে আমি এয়ার অপারেশন অফিসার মিশনে গিয়েছিলাম। আমাদেরকে ঘন জঙ্গলের উপর দিয়ে 5.5 ঘন্টা ফ্লাই করে 1200 কিলোমিটার দূরে বান্দাকাতে ল্যান্ড করতে হয়েছিল, এবং সেখান থেকে কয়েক সপ্তাহে আমাদের বেশ প্রতিদিন আমি দেখতাম যে হেলিকপ্টারে করে আহত সোলজারদেরকে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে, এবং এক পর্যায়ে এমন হয়েছিল যে আমাদের রসদ আসা বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমাদেরকে বাধ্য হয়ে সেখানকার লোকাল মার্কেটে গিয়ে এক্সপ্লোর করে সে রুক্ষ জায়গায় গিয়ে এবং রুক্ষ জনগণের সাথে মিশে আমাদেরকে এগুলো কালেক্ট করতে হয়েছিল। আর মালির মিশনের যদি অভিজ্ঞতা বলি তাহলে এটা মালিতে আমি ছিলাম কিদালে, এটা সাহারা মরুভূমির পাশে, এবং এখানে প্রায় মর্টার আক্রমণ হতো, গ্রেনেড হামলা হতো, আমাদের প্রায় এয়ার রেড সাইরেন যখন বাজতো আমাদের সাথে সাথে বাংকারে আশ্রয় নিতে হতো। আর আমি ওখানে স্টাফ অফিসার এয়ার অপারেশন হিসেবে সেক্টর হেডকোয়ার্টারে ছিলাম। আমি নিজেও দেখেছি অনেক সময় আগালোক নামক একটা জায়গা ছিল, সেখানে সবচেয়ে বেশি বিদ্রোহীদের আক্রমণ হতো, এবং এক একটা আক্রমণে 20 জন 25 জন 30 জন পর্যন্ত নিহত হতো এবং প্রচুর লোক হতাহত হতো। তাহলে আমার কাজ ছিল যত দ্রুত সম্ভব বিভিন্ন এজেন্সির সাথে কোঅর্ডিনেট করে সমন্বয় সাধন করে হেলিকপ্টার মিশনগুলো লঞ্চ করা, এবং সেখানে যত তাড়াতাড়ি হেলিকপ্টার পারা যায় পৌঁছানোর ব্যবস্থা করে এই আহত লোকদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসা। মানে খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। সরার ভাই, আপনার একটু অভিজ্ঞতাটা শুনতে চাই, আপনি কয়টা মিশন করেছেন? আমি 4 বার মিশন করেছি। 4 বার? এটা কি নরমালি সব যারা যায় এই সংখ্যাটা কি মানে স্বাভাবিক পুলিশের জন্য 4 বার বা 5 বার এরকম? আমাদের সময় আমরা তো মিশন শুরু করেছি 2001 সাল থেকে। ওই সময় এত পুলিশ অফিসার ছিল না বা কম ছিল, আর মিশনের সংখ্যাও বেশি ছিল, সেজন্য আমি একটু বেশি চান্স পেয়েছি। এর পাশাপাশি আমি প্রফেশনাল লেভেল, যেটা হাই পলিসি লেভেলে কাজ করতে হয়, প্ল্যানিং বা এক্সিকিউটিভ লেভেল, ওই লেভেলও একবার, ওটা বলা যায় মিশন ঠিক বলা যাবে না, ওটাকে বলতে হবে জাতিসংঘে একটা চাকরি করেছি, বাংলাদেশের চাকরি বাদ দিয়ে 2 বছরের জন্য। আর 4টা দেশে 4টা শান্তিরক্ষী। 4টা দেশে তো আলাদা আলাদা অভিজ্ঞতা রয়েছে, সেরকমের কোনো অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করা যাবে? হ্যাঁ, অবশ্যই অভিজ্ঞতা আছে। আমি ওই 4 মহাদেশই করেছি, আমেরিকা, ইউরোপের কসাবো, তারপর এশিয়ার ইস্তিমুর, আর আফ্রিকার দারফুর। তো এইসব মিশন এলাকায় আমরা তো কাজ করতে আগ্রহী, কেননা আমরা নিজেরা মনে করি যে মিশন এলাকায় কাজ করতে আমরা আমাদের দেশের অ্যাম্বাসেডর মনে করি, আমরা সেভাবে আমাদেরকে প্রতিনিধিত্ব করতে হয়। তো সেই হিসাবে আমরা মিশনে কাজ করার সময় আমাদের বাংলাদেশি ফ্ল্যাগ আমাদের ইউনিফর্মে লাগানো থাকে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এবং ওই মিশনগুলোতে আমরা বাংলাদেশিরা আমাদের আর্ম ফোর্সের সহ সফলভাবে কার্যক্রম সম্পন্ন করেছি। বিশেষ করে দারফুর মিশন, যেটা সুদানে, এই মিশনটা যখন স্টার্ট আপ হয় তখন থেকে আমরা ডেপ্লয় ছিলাম। অর্থাৎ প্রথম আমরা ডেপ্লয় হয়ে আমি একটা সেকশনের চিফ ছিলাম, লজিস্টিক্স। তো সেই হিসাবে 0 থেকে শুরু করে আমরা ইউএনএ ডেপ্লয়মেন্ট ছিল অনেকগুলা রিমোট এলাকায়, ওগুলোকে বলে সিপিসি, কমিউনিটি পুলিশিং সেন্টার, আর 3টা রিজিয়ন ছিল। তো ওইসব রিজিয়ন এবং রিমোট সিপিসিতে পুলিশের লজিস্টিক পৌঁছানো এটা টাফ ছিল, যদিও এগুলো দায়িত্ব ছিল অনেকটা সিভিলিয়ান অফিসারদের। তারপর আমরা ভলান্টিয়ার করে পুলিশ অফিসাররা বিভিন্নভাবে কুইক ওইসব এলাকায় পুলিশের লজিস্টিকগুলো পৌঁছে দিয়েছি। বিশেষ করে ওই সময় প্রায় 800 কিলোমিটার দূর থেকে ইউএনের গাড়ি সংগ্রহ করতে হতো। ইউএনের কন্ট্রাক্টর ছিল, তারা এই গাড়িগুলা ইউএনের দারফুরে নিয়ে দেওয়ার কথা, কিন্তু তাদের ড্রাইভার শর্টেজ ছিল। তখন আমরা পুলিশ ভলান্টিয়ার করে, এমনকি বাংলাদেশি পুলিশ অফিসার এবং ফিমেল পুলিশ অফিসার 800 কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে আসতে হয়, 3-4 রাত্র কাটিয়ে আসতে হতো, ওই কুক ফুড বা ড্রাই ফুড নিয়ে কাজ করতে। এভাবে আমরা আমাদের নর্মাল পুলিশিং ওয়ার্কের বাইরেও অন্য ওয়ার্ক করে জাতিসংঘে আমাদের বাংলাদেশকে গৌরবান্বিত করেছি। এইগুলো তো চ্যালেঞ্জ গেল। আপনি যখন মানে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা নিয়ে বিদেশের মাটিতে নামলেন একটা শান্তি প্রতিষ্ঠান জন্য, ওই সময়ের যে ফিলিংসটা হয়, এটা এই সৌভাগ্যতাটা সবার হয় না, তখন আসলে ফিলিংসটা কেমন ছিল? অবশ্যই সাংঘাতিক ভালো ফিলিংস ছিল। বিশেষ করে আমরা যখন জাতিসংঘের স্যাট টিম বাংলাদেশে এসে আমাদেরকে বাছাই করলো বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, ইংলিশ, ড্রাইভিং, আর্মস টেস্ট, কম্পিউটার টেস্ট, এবং তার আগেও একটা প্রি সেট আমাদের বাংলাদেশ পুলিশ নিয়েছিল। ওখান থেকে বাছাই করে সার্টেন সংখ্যক অফিসারকে ওখানে পরীক্ষার জন্য চান্স দিল। এই চান্স পাওয়ার পরে আমরা যখন পাশ করলাম তখন থেকেই ভালো ফিলিংস শুরু হলো। তখন আমাদেরকে চয়েস দেওয়া ছিল যে কোন মিশনে যাব।
তো আমার বর্তমান আইজি স্যার আমার ছিলেন কমান্ডিং অফিসার, বা আমার এসপি ছিলেন, আমি তখন এসেছিলাম। স্যার চয়েস দিয়েছে যে অবশ্যই ইউরোপিয়ান মিশনে, কেন ইউরোপিয়ান মিশনে চান্স পাওয়া যাবে না খুব বেশি। আসলে চান্স পাওয়া যায় না। আমি কসোভো মিশনে প্রথম গিয়েছিলাম, যদিও তখন ইস্ট তিমুর সহ অন্যান্য মিশন ছিল। এবং জাতিসংঘে যখন আমরা যোগদান করেছি, আমরা বেশ গর্বিত ছিলাম, এবং আমরা কি বলে উদ্যোগ নিয়ে আমাদের নিজস্ব কাজের বাইরেও জাতিসংঘের অন্যান্য সেকশনের কাজও আমরা পরস্পরকে সহযোগিতা করেছি। এবং সুযোগ ছিল যে ইন্টারন্যাশনাল কান্ট্রি প্রায় ম্যাক্সিমাম ওয়েস্টার্ন কান্ট্রি কসোভোতে ছিল, অতএব সেই হিসাবে ম্যাক্সিমাম ইউরোপ আমেরিকার ম্যাক্সিমাম পুলিশ অফিসারদের সাথে আমাদের কাজের অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাগুলো কিন্তু আমরা আমাদের বর্তমান পুলিশিং কাজেও লাগাচ্ছেন। আমি আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস নিয়ে, এবং আলোচনা করছিলেন লেফটেন্যান্ট কর্নেল নওশীন আঞ্জুমান, পিএসসি অর্ডিন্যান্স অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সিএমটিডি ঢাকা ক্যান্টনমেন্ট, আছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুনুর রশিদ, FAWC পিএসসি সিনিয়র স্টাফ অফিসার, বিমান পরিচালনা পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর, আছেন মোহাম্মদ সরওয়ার, BPM সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার, DMP ঢাকা। লেফটেন্যান্ট কর্নেল নওশীন, বিরতির আগে আমরা আপনার অভিজ্ঞতা শুনছিলাম, এবার একটু জানতে চাই যে সেটা হলো যে আপনারা ওইখানে যে শান্তি রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের সাথেও তো আপনাদের একটা ইন্টারেকশন হয়, আপনারা রাস্তাঘাট উন্নয়নে কাজ করেন, সংস্কারের কাজ করেন, স্থানীয় লোকদের থেকে আপনারা ফিডব্যাকটা কেমন পান? মানে একজন বাংলাদেশি হিসেবে যখন যান, তারা কি বাংলাদেশিদের প্রতি তাদের যেই মমত্ব আমরা যতটুকু জানি, তাদের ফিডব্যাকটা আসলে কেমন থাকে? একটা চমৎকার কোশ্চেনের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের বাংলাদেশিরা স্বভাবতই খুব মানবিক বিষয়গুলোতে অত্যন্ত সহনশীল এবং অত্যন্ত যত্নবান। যখনই বাংলাদেশের কোনো কন্টিনজেন্ট বা স্টাফ অফিসার বা মিলিটারি অবজারভার বা বিভিন্ন দেশগুলোতে ডেপ্লয়েড হয়েছে, সবসময় আমরা দেখেছি যে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি ওখানকার জনগণের যে দেশই হতে পারে, যেটা হতে পারে কঙ্গোর হতে পারে, অথবা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, অথবা সুদানের কথা বলি, সবসময় এবং অনেক পূর্বে যখন আমাদের সিয়েরা লিওনে মিশন ছিল, তখনও ওই এলাকায় আমাদের কন্টিনজেন্টগুলো এমনভাবে কাজ করেছে, এবং ওখানকার মানুষ আপনি দেখে থাকবেন সিয়েরা লিওনে বাংলাকে তাদের একটা ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সো তাদের ফিলিংসগুলো ওইসব দেশের জনগণের বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি অন্যরকম একটা আস্থা তারা অর্জন করে, কারণ যেভাবে নিজেদের পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের কাজগুলো সম্পাদন করে তা আসলে প্রশংসার যোগ্য। এবং এই জন্য আমাদের শান্তিরক্ষীরা সবসময় একটা আন্তর্জাতিকভাবে অন্যরকম সফলতা অর্জন করেছে, কারণ মানুষের ওখানকার জনগণের তারা আস্থাটা অর্জন করতে পেরেছে, এবং তাদের যে সহায়তা দরকার এবং তাদের যে কারণে বিশেষ করে শান্তিরক্ষী মিশনগুলো ডিপ্লয় হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের মিশনগুলো উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে শুধুমাত্র আমাদের পেশাদারিত্ব, আমাদের আন্তরিকতা এবং আমাদের যে প্রশিক্ষিত শান্তিরক্ষীরা তারা যথাযথভাবে তাদের কর্মদক্ষতাকে এবং তাদের অন্যান্য যে দক্ষতাগুলো করে মানুষের সাথে একটা অন্যরকম সম্পর্ক সৃষ্টি করতে পেরেছে। এটা অত্যন্ত একটা ভালো এক্সপেরিয়েন্স, এবং মানুষের আস্থা অর্জন তারা এভাবেই করতে পেরেছে। গ্রুপ ক্যাপ্টেন মামুন, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এর আগে বলছিলেন যে আপনাদের বিভিন্ন অপারেশনের কথা, যে বিমান বা হেলিকপ্টারগুলো আপনারা ব্যবহার করেন কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যান, এগুলা কি আসলে খুব আধুনিক বা সময়ের সাথে যায়? ধন্যবাদ আপনাকে। আমরা কঙ্গোতে যে মিশন অপারেট করি, সেখানে আমাদের 6টি MI-17 MI সিরিজ হেলিকপ্টার নিযুক্ত করা হয়েছে। সেগুলো রাশিয়ান মেড, রাশিয়ান অরিজিন, এবং একটি C-130 পরিবহন বিমান, সেটা আমেরিকা মেড এবং পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত একটি পরিবহন বিমান। এবং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে আমরা যেই 3টি MI-171SH আর্ম ভার্সন ইউজ করি, সেগুলোও রাশিয়ান বিমান। তো আমাদের 32 বছরের অভিজ্ঞতাতে, আমাদের দীর্ঘ 3 যুগের বেশি অভিজ্ঞতাতে আমরা দেখেছি এই ধরনের হেলিকপ্টার এবং বিমানগুলো এই মিশনের প্রতিকূল পরিবেশে শান্তিরক্ষা মিশন কার্যক্রম চালানোর জন্য সবচেয়ে উপযোগী। এখন বিভিন্ন চ্যালেঞ্জিং সিচুয়েশন আমি অলরেডি বর্ণনা করেছি। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা আমাদের এই প্ল্যাটফর্মগুলোকে অনেক আধুনিকায়ন করেছি। যেমন বিভিন্ন ধরনের এভিওনিক্স যুক্ত করা হয়েছে, NVG সিস্টেম যুক্ত করা হয়েছে, যে NVG সিস্টেমের মাধ্যমে রাত্রিকালীন ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন এবং মেডিকেল ইভ্যাকুয়েশন মিশনগুলো কন্ডাক্ট করি।
তারপর আমাদের যে আর্ম ভার্সন যে হেলিকপ্টারগুলো MI-171SH, এগুলোতে আমরা রকেট সংযুক্ত করেছি, 80 মিলিমিটার রকেট। স্ট্র্যাফিংয়ের সুযোগ আছে এই বিমানগুলোতে। তো এই আধুনিকায়নের মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে, যেখানে ইভেন অনেক জায়গা আছে যেখানে উড্ডয়ন এবং অবতরণের জন্য নিরাপদ জায়গা নেই, সেই সমস্ত জায়গাতে আমরা মিশন কন্ডাক্ট করতে পেরেছি। তো আমি আপনাকে জাস্ট একটা ঘটনা বলতে চাই এখানে। জাস্ট 2025 সালের অক্টোবর, মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র, সেখানে একবার ইউএনের 7 জন স্টাফ তারা ট্রলার যোগে নদী পার হচ্ছিল। এমন সময় ট্রলারের যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি বন্ধ হয়ে যায় এবং তারা নিকটবর্তী সোসো ভিলেজ নামক একটি স্থানে আশ্রয় নেয়। তো এই ভিলেজটি ছিল বিদ্রোহে অধ্যুষিত। তো আমাদেরকে যখন ইনফর্ম করা হয় সদর দপ্তর থেকে মিশন লঞ্চ করার জন্য, আমরা সময় ক্ষেপণ না করে অতি দ্রুত মিশন লঞ্চ করি। তো হেলিকপ্টার দিয়ে আমরা 8জন QRF দল নিয়ে এই 7 জন ইউএন স্টাফকে উদ্ধার করে নিকটবর্তী এয়ারপোর্টে পৌঁছে দিই। তো এই ধরনের আমাদের আধুনিকীকরণ করা হয়েছে বলেই, NVG সংযুক্ত করা হয়েছে বলেই আমরা আসলে এই ধরনের যুগের সাথে তাল মিলিয়ে আমরা মিশনগুলো কন্ডাক্ট করতে পারি, জাতিসংঘ মিশন। সরোয়ার ভাই, আপনাকে ছোট জানতে চাই যে পুলিশ, আপনারা তো আসলে সরাসরি জনগণের সাথেই কাজ করেন। যখন মিশনে যান, স্থানীয় জনগণ কি আপনাদেরকে সাদর গ্রহণ করে, বা ওইখানে তখন স্থানীয় প্রশাসন আপনাদেরকে আসলে কিভাবে দেখে? ধন্যবাদ। এই প্রশ্নের জবাবের পাশাপাশি আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশ পুলিশ 1989 সাল থেকে নামিবিয়া মিশনের মাধ্যমে প্রথম মিশন শুরু করে এবং এ পর্যন্ত 21,815 জন আমাদের পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষী মিশন সম্পন্ন করেছে, যার মধ্যে 1927 জন ফিমেল অফিসার ছিলেন। বর্তমানে আমরা 3টি মিশনে 199 জন পুলিশ অফিসার কর্মরত আছে। আমাদের অবশ্য 24 জন পুলিশ সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আমাদের মহিলা পুলিশ সদস্যরা মূলত 2000 সাল থেকে ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার হিসাবে মোতায়েন হয়। এরপরে 2006 সালে কন্টিনজেন্ট আকারে ফর্ম পুলিশ ইউনিটে মোতায়েন হয়। আমরা 2010 সালে হাইতি মিশনে পূর্ণাঙ্গ একটা ফুল নারী পুলিশ কন্টিনজেন্ট মোতায়েন হয়, যেটা উইথড্র হয়ে গেছে। এখন অবশ্য আরেকটা কন্টিনজেন্ট, নারী কন্টিনজেন্ট 2011 সালে মোতায়েন হয়, এ পর্যন্ত আছে কঙ্গোতে। তো আমাদের যেটা বলতেছিলেন যে স্থানীয় জনগণের সাথে কার্যক্রম, এইটা মেনলি পুলিশেরই বেশিরভাগ করতে হয়, পুলিশিং ফর দ্য পিপল। অতএব তাদের সাথে আমাদের সম্পৃক্ত হতেই হয়। এই সম্পৃক্ততা আমাদের বাংলাদেশি পুলিশ অফিসারদের সাথে, ইভেন বাংলাদেশি অন্যান্য আর্ম ফোর্সেস সদস্য, তাদের সাথে স্থানীয় জনগণ বেশ পজিটিভ মনোভাব দেখায়। এই মনোভাব দেখানোর কারণগুলো হলো যে আমরা যেহেতু অতিথিপরায়ণ, বন্ধু বৎসল, আমাদের ট্রেনিংও ওইভাবে গড়ে উঠছে। পাশাপাশি আমরা এই মিশনের যে বৈরীভাবাপন্ন পরিবেশ, প্রতিকূল আবহাওয়া, দুর্গম পাহাড়ি এলাকা বা মরুভূমি বা সবচেয়ে বেশি টেম্পারেচার এলাকা 50 ডিগ্রি, বিশেষ করে আফ্রিকা, আবার অন্যদিকে কসোভোতে -20 ডিগ্রি, এইসব পরিবেশে আমাদের পুলিশ অফিসার বা অন্যান্য আর্ম ফোর্সেস অফিসাররা ট্রেনিংয়ের মাধ্যমেই এগুলোর সাথে সহিষ্ণু হয়ে উঠেছে। প্লাস পুলিশ অফিসাররা, আমরা জাতিসংঘে 8 ঘন্টা কাজ করি, কিন্তু নর্মালি আমাদের দেশে অনেক বেশি সময় কাজ করতে হয়। এই যে আমাদের হার্ডিনেস গড়ে উঠছে, এগুলো আমাদের কাজে লেগেছে। তো স্থানীয় জনসাধারণের সাথে কাজ করতে যেয়ে আমাদের পুরুষ পুলিশের পাশাপাশি নারী পুলিশরাও বেশ সমাদৃত হয়েছে। কারণ মিশন এলাকা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, এখানে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি বেশি থাকে। বিশেষ করে আইডিপি ক্যাম্পগুলোতে ইন্টারনালি ডিসপ্লেস পার্সন, নারী পুলিশ সদস্য, শিশুরা বেশি থাকে। এদের সাথে আমাদের নারী পুলিশ সদস্যরা, সহপুলিশ পুলিশ সদস্য, আমরা 8 ঘন্টা ডিউটির বাইরেও আমরা ইন্টারাকশন করা হতো। এদেরকে বিভিন্নভাবে মানবিক সাহায্যে আমরা এগিয়ে আসতাম, শিক্ষায় সহযোগিতা করতাম, প্লাস আমরা নারী এবং শিশুদের অন্যান্য যে সমস্যাগুলো, এগুলো দূর করার চেষ্টা করতাম। এর ফলে আমাদের মধ্যে বলা যায় যে সম্প্রীতির একটা বন্ধন গড়ে উঠছিল। এর ফলে আমাদের বাংলাদেশি সদস্যরা যখন মিশন এলাকা ত্যাগ করে যাচ্ছে, আমাদের তো 1 বছর পর পর রোটেশন হয়, কোনো কোনো ক্ষেত্রে আমরা 1.5-2 বছর থাকি মিশন যদি এক্সটেন্ড করে। সেক্ষেত্রে তারাও খারাপ ফিল করছে, আমরাও খারাপ ফিল করছি তাদেরকে ছেড়ে আসতে। লেফটেন্যান্ট কর্নেল নওশীন, এই যে যেমন সরোয়ার ভাই বলছিলেন যে জনগণের সাথে ইন্টারাকশনটা করা আপনার একটা ভালো ফিল করেন, তো আপনি তো একজন নারী হিসেবে গিয়েছিলেন এবং বর্তমানেও দেখলাম 444 জন নারী মিশনে ডিপ্লয় রয়েছে সব মিলিয়ে, এবং এখন পর্যন্ত 3645 জন নারী মিশন সম্পূর্ণ করেছেন।
তো নারী হিসেবে যখন যান তখন আপনার এখানে আপনার সংসার বা সন্তান রেখে যান, ওই ফিলিংসটা আসলে কেমন হয়, বা নারী হিসেবে কি বাড়তি কোনো চ্যালেঞ্জ রয়েছে? দেখুন, আমাদের যারা প্রতিরক্ষা বাহিনীতে যারা যোগদান করেছে, মহিলারা যারা, সবাই কিন্তু একটা দুঃসাহসিক নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণ করেই কিন্তু এই বাহিনীগুলোতে যোগদান করেছে। বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি জানেন 2002 সাল থেকে মহিলা অফিসাররা কমিশন প্রাপ্ত হয়েছেন এবং আজকে 2 দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে নারী কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন এবং 2015 সাল থেকে আমাদের সেনাবাহিনীতে নারী সৈনিক নিয়োগ করা হয়েছে এবং অত্যন্ত দক্ষতার সাথে তারাও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেখুন, সকল পেশাতেই কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে এবং চ্যালেঞ্জ থাকবে যে কোনো, এবং এটাকে যেহেতু একটা প্রতিরক্ষা বাহিনীর কাজকর্মগুলো একটু অন্যরকম, এখানে ধরেন ফিজিক্যাল, মেন্টাল বিভিন্ন ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়। তো এখানে তারাই আসবে যারা এই ধরনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো এখন পর্যন্ত অত্যন্ত আশার ব্যঞ্জক বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে নারী কর্মকর্তা এবং নারী সৈনিক যারা আছেন তাদেরকে যখনই 2007 সালে প্রথম আমাদের নারী কর্মকর্তাদের ইউএন মিশনে প্রেরণ করা হয় এবং পরবর্তীতে কন্টিনজেন্ট মিশনের সাথে, এবং গ্র্যাজুয়ালি 2015 সাল থেকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমরা স্টাফ অফিসার, মিলিটারি অবজারভার এই অ্যাপয়েন্টমেন্টগুলোতেও আমরা নারী কর্মকর্তারা যাচ্ছে এবং এখন প্রতিটি মিশনে আমাদের একটা ফিমেল এঙ্গেজমেন্ট, কন্টিনজেন্ট মিশনের সাথে ফিমেল এঙ্গেজমেন্ট টিম থাকে যাদের স্পেসিফিক কিছু কাজ আছে সেখানে তারা নারীদের সাথে তাদের ইন্টারাকশনের মাধ্যমে তাদের যে সমস্যাগুলো, যেহেতু একজন নারীকে কিন্তু তার সমস্যাগুলো কথাগুলো যেভাবে ওপেনলি বলতে পারবে, তো এই কারণে কিন্তু ইউএন বিশেষ করে নারী শান্তিরক্ষী ইউএন থেকে অনেক চাহিদা, যার কারণে দিন দিন এটার চাহিদাটা ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে সেই 2007 থেকে যদি আমি কাউন্ট করে আজকে 2025 সালে এসে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে এই মুহূর্তে 358 জন নারী শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশগুলোতে নিয়োজিত আছে। তো এটা একটা অত্যন্ত ভালো, আমি বলবো যে অত্যন্ত ভালো উদ্যোগ, এবং আমাদের নারী শান্তিরক্ষীরা যখন ডিপ্লয় হচ্ছে আরেকটা দেশের এ ধরনের কর্মকাণ্ডে, তখন তাকে কিন্তু নিজের দেশে নিজের পরিবারকে রেখে গিয়ে ওই চ্যালেঞ্জগুলোকে সে ফেস করছে। সো অবশ্যই তাদের মধ্যে সে ধরনের প্রশিক্ষণ, সে ধরনের মানসিক দৃঢ়তা এবং সে ধরনের আত্মত্যাগের একটা বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে, যার কারণে তারা সুন্দরভাবে 1 বছর আমাদেরকে ওখানে থাকতে হয় মিনিমাম ডিউরেশন, তারা সফলভাবে এ ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করে আসছে। এবং সেই সাথে পরিবার আসলে সামলাতেন কিভাবে, বা বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজ করতেন? আচ্ছা, বাচ্চার জন্য অনেক সময় আমাদেরকে আমার প্যারেন্টসের উপরে নির্ভর করতে হয়, তারপরে পরিবারের সকল সদস্যের সহযোগিতা ছিল। এক্ষেত্রে আসলে পরিবারের সবার সহযোগিতা প্রয়োজন হয় যখন অনেক দূরে বাচ্চা রেখে, যদি ছোট বাচ্চা থাকে আমাদের কিছু পলিসি আছে, যখন বেশি ছোট বাচ্চা হয় তখন আমাদের একটা সার্টেন পিরিয়ড আমরা তাদেরকে একটু দেওয়া হয়, লিভারেজ দেওয়া হয়, যে পরে তারা আবার যেতে পারে। তো কেউ চাইলে আবার ছোট বাচ্চা রেখে, এটা ডিপেন্ড করবে ওই যে নারী কর্মকর্তা বা নারী সৈনিক সে কিভাবে তার দেশে তার পরিবারটাকে ম্যানেজ করতে পারছে। তো এখন পর্যন্ত খুবই ভালো, সবাই যেভাবেই যাচ্ছে, এখন ও ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি। তো সবাই সুন্দরভাবে তাদের দায়িত্বটা পালন করে আসতে পারছে, পালন করছে। গ্রুপ ক্যাপ্টেন মামুন, আপনার কাছে ওটা জানতে চাই যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তো বাংলাদেশের প্রশংসা সবাই করে, এইটার আসলে কারণটা কি? আমরা এখানে এত ভালো ভূমিকা কেন রাখতে পারি? এবং একটা কথা প্রায় বলা হয় যে, আপনারাই বলে থাকেন যে ডিফেন্স ডিপ্লোম্যাসি, এই ডিফেন্স ডিপ্লোম্যাসিও তো একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে এই মিশনগুলোতে। ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। আপনি দেখেন বাংলাদেশ বিমান বাহিনী থেকে যে ধরনের কন্টিনজেন্টগুলো যায় মিশনে ডিপ্লয়েড হয়, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এটা কঠোর ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই প্রশিক্ষণের কারণে তারা দক্ষ হয়ে গড়ে ওঠে এবং তারা পেশাদারিত্ব প্রদর্শন করতে পারে। এবং আমরা যখন মিশনে আমরা বিভিন্ন বর্ণের, জাতির, ভাষার লোকদের সাথে একসাথে কাজ করি, স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষ অনেক বন্ধুভাবাপন্ন এবং তারা সবসময় কোঅপারেট করতে পছন্দ করে, সাহায্য করে অন্যকে, এবং আমরা একসাথে কাজ করতে পছন্দ করি। এ কারণে আমরা যখন আমাদের সবারই তো একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শান্তি রক্ষা। তো এই শান্তিরক্ষা কার্যক্রম করতে গিয়ে আমরা তাদের সংস্কৃতির সাথে মিশে যাই, আমরা বিভিন্ন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানাই, আমরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে জয়েন করি। তো এই ধরনের এর মাধ্যমে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বাট এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু পেশাদারিত্বকে বর্জন করে নয়।
পেশাদারিত্বের সাথে পেশাদারিত্বকে আমরা বজায় রেখে আমরা এই জিনিসগুলো করি এবং আমাদের এই পাইলটদের দক্ষতা এবং পেশাদারিত্বের কারণেই আমাদের ইন্টারন্যাশনাল অ্যারেনাতে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে এবং জাতিসংঘে আমাদের ভাবমূর্তি অনেক উজ্জ্বল এবং আমরা একটা সম্মানজনক স্থানে পৌঁছাতে পেরেছি। এবং একটা রিপোর্ট আমি দেখছিলাম যে ইউএন মিশনে কিছু অপরাধ তো হয়েই থাকে শান্তিরক্ষীদের ভিতরে, বাংলাদেশে যারা ডিপ্লয় থাকে তাদের অপরাধের মাত্রাটা একেবারেই কম। এইটার কারণটা কি? এটা কারণ হচ্ছে আমাদের দেশের আমাদের শান্তিরক্ষী বাহিনী যখন মিশনে যায় তাদের মূল শক্তি হচ্ছে তাদের ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা বোধ, এবং আমরা এই ব্যাপারে অত্যন্ত কঠোর। এবং আমাদের যখন মিশনে যাওয়ার আগে আমাদেরকে প্রচুর পরিমাণ ব্রিফিং করা হয় এর উপরে যে আমাদের কি করা যাবে এবং কি করা যাবে না, এবং যে ধরনের নৈতিক স্খলনজনিত কারণ যদি কিছু ঘটে তাহলে এতে জিরো টলারেন্স, এটা কোনোভাবে সহ্য করা হয় এবং চাকরিচ্যুতির মতো ঘটনাও ঘটে। এই কারণে মিশনে যারা থাকে আমাদের সাথে অন্যান্য দেশের, তারা আমাদেরকে অনেক সম্মানের চোখে দেখে এবং যে লোকাল পপুলেশন তারাও কিন্তু আমাদের সাথে প্রথম কিছুদিন অতিবাহিত হওয়ার পরে তারা কিন্তু আমাদের সাথে অনেক বন্ধুভাবাপন্ন হয়ে যায় এবং আমাদের মূল চরিত্র সম্পর্কে তারা যারা জানতে পারে তারা যখন তখন আমাদেরকে সম্মানজনক চোখে দেখে, এবং এটাই আমাদের অ্যাকচুয়ালি সফলতার একটা অন্যতম মূল চাবিকাঠি এবং সবচেয়ে বড় পাওয়া। সৌরভ ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি নানা চ্যালেঞ্জের কথা বলছিলেন পুলিশের, পুলিশ তো এখানে যে করে যে সেখানে আসলে পুলিশের ব্যাপারেও তো মিশনগুলোতে খুব বেশি অপরাধের প্রমাণ পাওয়া যায়নি বাংলাদেশ পুলিশের ব্যাপারে। তো এই অভিজ্ঞতাগুলো কি আপনারা আসার পরে শেয়ার করেন বাহিনীগুলোতে, বা বাহিনীগুলো তাদের পেশাগত মানোন্নয়নের জন্য আসলে কর্মপরিকল্পনাটাকে ওইভাবে ঠিক করে কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমাদের কর্মপরিকল্পনা ওইভাবেই সেট করা হয়। আমাদের নর্মালি আমাদের যে অফিসারদের বাছাই করা হয় তাদেরকে প্রিভিয়াস রেকর্ড দেখা হয়, প্রিভিয়াসলি আমাদের লোকজন কোনো শাস্তিমূলক কাজে এনগেজ ছিল কিনা। একবার ক্লিন ইমেজের অফিসার বাছাই করা হয়, ক্যাপেবল, এফিসিয়েন্ট, এইটা হলো মূল চালিকা শক্তি। এর বাইরে যেটা আমার সহকর্মী বলতেছিলেন যে আমাদের ধর্মীয় মূল্যবোধ, পাশাপাশি আমাদের অতিথি পরায়ণতা, বন্ধু বাৎসল্য, প্লাস আমাদের বিভিন্ন কারণে আমাদের লোকজন ওখানে বেশি সতর্ক থাকে। এই সতর্কতাই আমাদেরকে মানবিক মূল্যবোধ বজায় রেখে ইউএনএ কাজ করতে সহযোগিতা বা সহায়তা করে। অন্যান্য দেশের পুলিশ, উন্নত দেশের আমরা যেগুলোকে রোল মডেল দেখি, সেই দেশের পুলিশ যেভাবে কাজ করে বাংলাদেশের পুলিশও কি সেভাবে কাজ করতে পারে বা সেই দক্ষতার সাথে? অবশ্যই দক্ষতার সাথে কাজ করতে পারে, কেননা আমাদেরকে পুলিশ বাহিনীকে বা পুলিশ সদস্যদেরকে বিভিন্ন আঙ্গিকে কাজ করতে হয়। ইভেন ওই দেশের ট্রাফিক পুলিশিং, ওই দেশের ইনভেস্টিগেশন, তারপরে ইমিগ্রেশন পুলিশ, ফরেন্সিক, এমনকি ইন্টেলিজেন্স, সব জায়গায় জনগণের সাথে মিশে কাজ করতে হয়। সেজন্য আমাদের সুবিধাটা একটু বেশি, যে বেশি ওয়াইড নেটওয়ার্কে আমরা কাজ করতে পারি এবং আমরা একদিকে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে ডেভেলপ করা হয়। নর্মালি কন্টিনজেন্ট আকারে যারা ডেপ্লয় হয় তাদেরকে মিনিমাম 4 মাসের প্রশিক্ষণ নিতে হয় আমাদের টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে। এর বাইরেও জাতিসংঘের টিম এসে পরীক্ষা নেয়, পরীক্ষায় যদি পাস না করা হয় তাহলে তাদেরকে অ্যালাউ করা হয় না যাওয়ার জন্য। পাশাপাশি যারা ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার তারা নর্মালি দক্ষ পুলিশ অফিসার বাছাই করা হয়, তাদেরকেও জাতিসংঘের টিম এসে পরীক্ষা নিয়ে পাস করানো হয়। এরপরে যারা প্রফেশনাল লেভেলে যায় তাদেরকে জাতিসংঘ কর্তৃক লিখিত এবং ভাইবা, ওরাল, টেলিফোনিক ইন্টারভিউ বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় 1 ঘন্টার মতো ইন্টারভিউ নেওয়া হয় এবং লিখিত পরীক্ষা নেওয়া হয়। এসব বিভিন্ন পরীক্ষায় কৃতকার্য হলে এরপরে রেকর্ড ভালো থাকলে তাদেরকে জাতিসংঘ মিশনে পাঠানো হয়। এজন্য আমাদের পারফরমেন্স অন্যান্য যে ওয়েস্টার্ন কান্ট্রির পুলিশ ফোর্সের পারফরমেন্স তেমন পার্থক্য নেই। কারণ হলো যে এর বাইরেও আমরা ডেভেলপ করার জন্য আরও ইন্টারন্যাশনাল যে ট্রেনিং আছে, অনলাইন ট্রেনিং, জাতিসংঘের বিভিন্ন কোর্স আছে, সেই কোর্সেও আমাদের বাংলাদেশে বসেও অনলাইন কোর্স করা যায়। তাই বিভিন্নভাবে আমরা এফিশিয়েন্ট হয়ে আন্তর্জাতিক মণ্ডলে আমরা সাফল্য অর্জন করতে পারছি বলেই আমাদেরকে মোতায়েন বেশি করা হয়। আরেকটা তথ্য আপনাদেরকে দিই, আমরা 2011 সালে সবচেয়ে বেশি পুলিশ কন্ট্রিবিউটিং কান্ট্রি, অর্থাৎ জাতিসংঘের যা পুলিশ মোতায়েন ছিল তার মধ্যে আমাদের সংখ্যা হাইস্ট ছিল 2090। 2012 সালে এটা হয়েছে, তখনও হাইস্ট, 3 বছর হাইস্ট ছিলাম 1967। 2013 সালে ছিল হলো 1763। তো আমরা যেহেতু পারফরমেন্স ভালো, এই জন্য আমরা হাইয়েস্ট পুলিশ কন্ট্রিবিউটিং কান্ট্রি 3 বছর ছিলাম। আমাদের আর্ম ফোর্সেসও হাইয়েস্ট কন্ট্রিবিউটিং কান্ট্রি। তো এইটাই প্রমাণ করে যে আমাদের জাতিসংঘের গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি বা উন্নত দেশের পুলিশিংয়ের তুলনায় আমাদের মান সমসাময়িক বিধায় আমাদেরকে বেশি আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমাদের পুলিশ সদস্যরা জাতিসংঘে এখনও
কাজ করছেন এবং সুনামের সাথে করছে, এবং সেই সুনামের সাথে আপনারা তিনজন অংশীদার। আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।